আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাটোপিক ডার্মাটাইটিস হলো চামড়ার একটি দীর্ঘমেয়াদী সমস্যা, যেটাকে আমরা আমাদের সহজ ভাষায় একজিমা বলে থাকি। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসে চামড়া প্রচণ্ড খসখসে হয়ে যায়, লাল হয়ে যায় এবং অসহ্য চুলকানি হয়, বিশেষ করে রাত্রে বিছানার গরমে আরো বেশি হয়ে যায়। মূলত অ্যালার্জি প্রবণতার কারণে ত্বকের প্রদাহকে আপনি অ্যাটোপিক ডার্মাটাইটিস বলতে পারেন। আমরা যদি খুব সহজ ভাষায় বলি তাহলে অ্যাটোপিক ডার্মাটাইটিস এমন এক ধরনের চুলকানিযুক্ত একজিমা যা সাধারণত অ্যালার্জি প্রবণ মানুষদের মধ্যে হয়ে থাকে আর কি। ম্যারিয়ন সুলসবার্গার এবং ফ্রেড ওয়াইজ নামক দুজন চর্মরোগ বিশেষজ্ঞ 1933 সালে সর্বপ্রথম অ্যাটোপিক ডার্মাটাইটিস শব্দটি ব্যবহার করেন। এই মারিয়ন সুলসবার্গার এবং ফ্রেড ওয়াইজ তারা খুব ভালোভাবে অবজারভেশন করেন, লক্ষ্য করেন যে যাদের এই অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এই বিশেষ ধরনের চর্মরোগ আছে তাদের অনেকের একই সাথে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। এই তিনটি সমস্যাটাকে একত্রে বোঝাতে তারা অ্যাটোপি শব্দটি বেছে নেন। অ্যাটোপিক ডার্মাটাইটিস মূলত একটি মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিজিজ, আর যেখানে 5টি বিষয় একসাথে কাজ করে বা 5টি বিষয় আপনাকে বুঝতে হবে যদি আপনি এই অ্যাটোপিক ডার্মাটাইটিস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে চান। প্রথমে আমরা চলুন শুরু করি। 1 নাম্বার হচ্ছে স্কিন ব্যারিয়ার ডিফেক্টর। স্বাভাবিক অবস্থাতে আমাদের ত্বক একটি শক্তিশালী প্রতিরক্ষা দেওয়াল হিসেবে কাজ করে থাকে। এই প্রতিরক্ষা ব্যবস্থা শরীরের বাহিরের যে ক্ষতিকারক উপাদান, যেমন হতে পারে সেটা ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এক কথায় সমস্ত রকম জীবাণু এবং অ্যালার্জি পার্টিকল থেকে আমাদের বডিকে রক্ষা করে। কিন্তু এই অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগীদের ক্ষেত্রে এই সুরক্ষা দেওয়াল স্তরটা খুবই দুর্বল হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে ফিলাগ্রিন প্রোটিনের ঘাটতি হয়, এবং এই ফিলাগ্রিন প্রোটিনের ঘাটতি ত্বকের কোষগুলোকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এর ফলে যখন আমাদের ত্বকের সুরক্ষা স্তরের দুর্বলতাকে, যেটা আমরা স্কিন ব্যারিয়ার ডিফেক্ট বলছি, এটা যখন হয় তখন আমাদের ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায়, যেটা ড্রাই হয়ে যায়। অ্যাটোপিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে ত্বক দিয়ে পানি বের হয়ে যায়, যার কারণে ট্রান্স ইপিডার্মাল ওয়াটার লস বৃদ্ধি পায় এবং অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ সহজে ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে। এর ফলে ত্বক অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়। এবার স্কিন ব্যারিয়ার ডিফেক্টের পরের ধাপে 2 নাম্বার প্রক্রিয়া হচ্ছে ইমিউন ডিসরেগুলেশন। তো এটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিসে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে থাকে। সাধারণত ক্ষতিকর নয় এমন কোনো বস্তু, যেমন ধুলো বা যে কোনো খাবার আপনি খেলেন, এমন খাবার খেলেন সেটা, অথবা আবহাওয়ার পরিবর্তনের শরীর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ হাইপার সেন্সিটিভ দেখায়। এই অবস্থায় শরীরের আইজি অ্যান্টিবডি বৃদ্ধি পায় এবং বিভিন্ন ইনফ্লামেটরি কেমিক্যাল, সাইটোকিনের মতো বিভিন্ন উপাদান মিশ্রিত হয়। এর কারণে ত্বক লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকানি হয় এবং প্রদাহ সৃষ্টি হয়। ইমিউন ডিসরেগুলেশনের পরের ধাপে 3 নাম্বার হচ্ছে ইনফ্লামেটরি প্রসেস শুরু হয়, অর্থাৎ ত্বকে অ্যালার্জেন প্রবেশ করার পরে ইমিউন সিস্টেম সক্রিয়ভাবে ইনফ্লামেশন তৈরি করে। এই প্রদাহের কারণে তীব্র চুলকানি হয়। রোগী চুলকালে ত্বক আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের সুরক্ষা স্তর আরো দুর্বল হয়ে যায়। তখন নতুন করে অ্যালার্জেন প্রবেশ করার একটা সুযোগ পায়, প্রবেশ করে এবং প্রদাহ সৃষ্টি করে। এভাবে একটা ইচ স্ক্যাচ সাইকেল তৈরি হয়। এই ইচ স্ক্যাচ সাইকেলটি দীর্ঘস্থায়ী করে তোলে আপনার এই রোগটিকে আর কি। এরপরে ইনফ্লামেটরি প্রসেসের পরের ধাপে স্কিন মাইক্রোবায়োম ইমব্যালেন্স বা ত্বকের জীবাণুর উপকারী যে জীবাণুগুলো আছে, যেটা আপনার ফ্রেন্ডলি জীবাণু, এগুলোর ভারসাম্য পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফলে স্বাভাবিক ত্বকে বিভিন্ন উপকারী জীবাণু থাকলেও ত্বকের ভারসাম্য বজায় রাখে, কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিসে এই ভারসাম্যতা নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া, বিশেষ করে স্ট্যাফাইলোকাক্কাস অরিয়াস এর পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। এটি প্রদাহকে আরো বাড়িয়ে দেয় এবং রোগকে দীর্ঘস্থায়ী করে। এবং 5 নাম্বার যে ফ্যাক্টরটি বিবেচনা করতে হবে সেটা হচ্ছে বংশগত প্রবণতা বা জেনেটিক প্রিডিসপোজিশন। যাদের পরিবারে অ্যাজমা আছে, অ্যালার্জিক রাইনাইটিস বা একজিমা আছে,
তাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই কারণে অ্যাটোপিক ডার্মাটাইটিসকে অনেক সময় অ্যাটোপিক ট্রায়াডের অংশ হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস। তো এবার আসেন আপনার সমস্যাটা যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, বা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে। সাধারণত 5টা সাইন সিমটম দিয়ে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে কিনা। 1 নাম্বার হচ্ছে চামড়া খুব বেশি শুকনো হয়ে যাবে এবং আঁশের মতো হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে রাতে বিছানার গরমে চুলকানি প্রচন্ড বেড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে চামড়ায় ছোট ছোট বিচি, যেটাকে আমরা ইরাপশন বলি, এগুলা হবে। সেখান থেকে অনেক সময় আঠালো রস কস বের হতে পারে। 4 নাম্বার হচ্ছে দীর্ঘদিনের পুরনো সমস্যায় চামড়া মোটা হয়ে যাবে, কালো হয়ে যাবে এবং ফাটা ফাটা হয়ে যেতে পারে। এবং লাস্ট 5 নাম্বার হচ্ছে সাধারণত আপনার বডির ফোল্ড প্লেসগুলাতে বা ভাঁজযুক্ত জায়গাগুলাতে, অর্থাৎ কনুইয়ের ভাঁজে, হাঁটুর পেছনে, ঘাড়ে বা বগলে এই সমস্যাগুলা বেশি হবে। সাধারণত অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্য হোমিওপ্যাথি খুবই সেফ, এবং একটু দীর্ঘমেয়াদী যদি আপনি সেবন করেন তাহলে এই রোগ থেকে আপনি সমাধান পাবেন। তো এখন আমরা বেশ কিছু ক্লিনিক্যাল হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আলোচনা করব। তো আঠালো রসের একজিমার জন্য গ্রাফাইটিস একটা ভালো মেডিসিন। যদি চামড়া খুব মোটা হয়, খসখসে হয় এবং আক্রান্ত স্থান থেকে চপচপে বা হানি লাইক ডিসচার্জ, মধুর মতো আঠালো রস বের হয়, তবে গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। বিশেষ করে শরীরের যে ফোল্ড প্লেসগুলোতে যে একজিমা হয়, এইগুলাতে গ্রাফাইটিস ভালো কাজ করে। তারপরে হচ্ছে শীতকালীন এবং ফাটা মোটা চামড়ায় আপনার পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে। যাদের একজিমা শীতকালে বাড়ে এবং চামড়া ফেটে রক্ত বের হয়, তাদের জন্য পেট্রোলিয়াম খুবই ভালো একটা মেডিসিন আর কি। এবং আক্রান্ত স্থানে প্রচন্ড জ্বালাপোড়া থাকতে পারে। আমরা তীব্র চুলকানির জন্য সালফারকে বিবেচনা করতে পারি। যদি চুলকানি অসহ্য হয়, চুলকানোর পরে আগুনের মতো জ্বালাপোড়া করে, তবে সালফার ব্যবহার করা হয়। বিশেষ করে যারা বিভিন্ন রকমের মলম দিয়ে যারা এই চর্মরোগটাকে সাপ্রেশন করে রেখেছেন, তাদের জন্য এটা প্রাথমিক অবস্থাতেও ব্যবহার করা যেতে পারে। এবং যাদের চুলের আশেপাশে যাদের হয় এই অ্যাটোপিক ডার্মাটাইটিস হয় এবং যারা প্রচন্ড লবণ খায়, তাদের জন্য মেট্টামিওর একটা ভালো ওষুধ হতে পারে। সাধারণত হাতের ভাঁজে, হাঁটুর পেছনে, কপালে, চুলের কিনারায়, যেগুলাকে স্কাল্প মার্জিন বলা হয়, এইগুলাতে যখন একজিমা হবে এবং রোদ বা বাড়তি লবণ খাওয়ার অভ্যাস, অর্থাৎ রোদে গেলে যদি এগুলা বেশি চুলকায়, বাড়তি খাওয়ার অভ্যাস যদি ভূমির থাকে, সেক্ষেত্রে মেট্টামিওর একটা ভালো কাজ করবে। আবার এই অ্যাটোপিক ডার্মাটাইটিস যখন লালচে ফোলা হবে এবং পানির মতো রস বের হবে, অর্থাৎ রসপূর্ণ বিচিতে রাস্টক্স ভালো কাজ করে। যদি চামড়া লাল হয়ে ফুলে যায় এবং ভেতরে পানিযুক্ত ছোট ছোট বিচি বা যেগুলোকে আমরা ভেসিকল বলি, তবে রাস্টক্স একটা খুবই ভালো মেডিসিন হতে পারে। আমরা আঁশের মতো শুকনো একজিমার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবামকে বিবেচনা করি। চামড়া যখন একদম খসখসে হয়ে মাছের আইসের মতো ওঠে এবং প্রচন্ড জ্বালা পড়া হয় চামড়া, এই জ্বালা পড়াটা যখন গরমে উপশম হয়, রোগী যখন সবসময় অস্থিরতা ছটফট বোধ করে, তখন আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করেন। মোটা চটা এবং পুজের ক্ষেত্রে মেজেরিয়াম খুবই ভালো একটা মেডিসিন। যদি একজিমার উপরে মোটা স্ক্যাব পড়ে এবং তার নিচে পুজ জমে, সেক্ষেত্রে মেজেরিয়াম দারুণ কাজ করে। এবং গরম পানিতে গোসল করলে মেজেরিয়ামের চুলকানিগুলো আরো বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। তারপরে আমরা শিশুদের একজিমার ক্ষেত্রে ভায়োলো ট্রাইকালার ব্যবহার করতে পারি। এটা মূলত শিশুদের মাথায় এবং গালের একজিমার জন্য ব্যবহার করা হয়। যদি মাথার উপরে হলুদ রঙের শক্ত আস্তরণ পড়ে, তবে এটি ভালো কাজ করে। আমরা যদি স্কিনে যদি ইনফেকশন হয়ে যায় এবং ঘামযুক্ত যদি সমস্যাটা ঘামলে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা মাক্সল ব্যবহার করতে পারি। যদি একজিমায় ইনফেকশন হয়ে পুজ হয়, আক্রান্ত স্থান কাঁচা মাংসের মতো লাল হয়ে যায়, রোগীর ঘুমাইলে রাতে মুখ দিয়ে লালা পড়ে, রাতে বেশি হয়ে যায়, পায়খানা প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ হয়, হ্যাঁ, এবং ঘামলে বেশি হয়, তাদের জন্য আমরা মাক্সল ব্যবহার করতে পারি। তো আসলে আমি যে ওষুধগুলোর লক্ষণের কথা বললাম, এগুলো আসলে ক্লিনিক্যাল ফিচার, কিন্তু আসলে হোমিওপ্যাথিতে একজন রোগী শারীরিক, মানসিক, বংশগতির সমস্ত লক্ষণ একত্র করে ওষুধ বিবেচনা করা, অর্থাৎ সার্বিক দিক থেকে কনস্টিটিউশনাল ওষুধ নির্বাচন করাই সর্বোত্তম পদ্ধতি আর কি। তো যাদের এই এরকম একজিমা আছে, তারা একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করলে
একটু দীর্ঘমেয়াদী ওষুধ খেলে আসলে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। তো সবার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।